হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা জুজুৎসু কাইজেন খুব দ্রুত শেষ করতে যাচ্ছি, যাতে আমরা নতুন একটা সিরিজে যেতে পারি। তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে বলা হয়, আমরা যদি বলি মানুষের শরীরের চোখ আর হাতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দ্রুত, তাহলে চোখে সবচেয়ে ফাস্ট হবে। আর মানুষ যদি তার চোখকে ইমপ্রুভ করে নেয়, তাহলে তার চোখের সাথে হাত অনেক দ্রুত চালাতে পারবে। আর এই কনসেপ্টটা জুজুৎসু ছাড়াও আরো অনেক ফিল্ডে অ্যাপ্লাই করা হয়। তো যার অনেক চমৎকার একটা চোখ রয়েছে এবং চোখকে অনেক ফাস্ট ইউজ করতে পারে এবং তার সাথে হাত অনেক দ্রুত ইউজ করতে পারে, তাহলে তারা যে কোনো ফিল্ডে বেটার হয়। আর ইউজির মধ্যেও সেই প্রোগ্রেসটা রয়েছে এবং ওর প্রত্যেকটা মুভমেন্টের সাথে সে ইমপ্রুভ করছে। তো এটা দেখে টোটো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং সে এটা অনুভব করতে পারে যে ইউজির কাছে কত সুন্দর শক্তি রয়েছে, কিন্তু তারপরেও এখনো পুরোপুরি পারফেক্ট নয়। তো এখানে এরা দুজনে কিছুক্ষণের জন্য লড়াই বন্ধ করে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তো টোটো এখানে ইউজির সাথে তার ডাইভার্সন ফেসের ব্যাপারে কথা বলে এবং সে বলে, দেখো আমি মানি তোমার এই ডাইভার্জেন্ট ফেস অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু একটা কথা যদি বলি, তুমি যখন স্পেশাল গেট কার্সের সামনে পড়বে তোমার এই টেকনিকটা কোনো কাজে আসবে না। তো তোমার ডাইভার্জেন্ট ফেস এই কারণে শক্তিশালী কারণ তোমার কাছে অনেক বেশি স্পিড এবং অ্যাবিলিটি রয়েছে, আর যার কারণে তুমি কার্স এনার্জি থেকে অনেক এগিয়ে অ্যাটাক করতে পারো আর কার্স এনার্জির একটু পরে এসে হিট করতে পারো। আর তারপর টোটো আর ইউজিকে বলে, তোমাকে আগে সবার আগে এটা শিখতে হবে যে তুমি যখন আক্রমণ করো তখন সেই সময় প্রতিপক্ষের কার্স এনার্জির উপরও আক্রমণ করা উচিত। আর যখন তুমি এমনটা করতে পারবে তখন তুমি কার্স এনার্জির ফ্লো কন্ট্রোল করে তোমার পুরো শরীরে কার্স এনার্জি ছড়িয়ে দিতে পারবে। আর এমনটা মনে করা হয় যে আমাদের ইমোশন হচ্ছে আমাদের পেটে আর তারপর সারা শরীরে ট্রান্সফার করা হয়, কিন্তু যদি দেখা হয় তাহলে কোনো মানুষকে তার বডির পার্টস আলাদা আলাদা মনে করা উচিত নয়। আর সারা দুনিয়ার সব লোক তার পুরো মাইন্ড আর তার পুরো বডি তার পুরো সোলের সাথে কানেক্টেড থাকে। আর এই কথাটা বুঝতে অনেকের অনেক সমস্যা হয়, কিন্তু আমি তোমাকে অনেক খুব সহজেই বুঝিয়ে দিলাম। তো যে কথাটা অনেক কঠিন সেটা টোটো ইউজিকে অনেক সহজে বুঝিয়ে দেয়। তো ইউজিও একটা নতুন জিনিস শিখতে পারে টোটোর কাছ থেকে, আর এই জন্য সে টোটোকে ধন্যবাদ বলে আর তার কথা মেনে নিয়ে ইউজি করে কি তার সারা শরীরে কার্স এনার্জি নিয়ে আসে আর টোটো তার বডিতে কার্স এনার্জি নিয়ে আসে। আর তারপরে এরা দুজনে অন্য লেভেলে একটা লড়াই শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর টোটো ইউজিকে এটা বলে, তুমি যতক্ষণ বেঁচে রয়েছো ততক্ষণই তুমি এভাবে নতুন নতুন একটা কিছু শিখতে থাকবে আর নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবে। আর অন্যদিকে আমরা নোবারা আর পান্ডার সিন দেখি, যারা এখনো মোমোকে নিয়ে মজা করছে কারণ সে গাছের সাথে ঝুলে রয়েছে। তো নোবারা মোমোকে জিজ্ঞেস করে, আমাকে বলো তোমরা ইউজিকে কেন মারার চেষ্টা করছো? আর যদি এমনটা করার চেষ্টা করো কোনো ব্যাপার না, আমরা আমাদের বন্ধুর প্রতিশোধ নেব। আর ইউজি যদি মরে সেই প্রতিশোধ হিসেবে মাই এবং তোমাদের যে টিনের ডাব্বা রয়েছে ওরা মরবে। আর তখনই পান্ডাকে কেউ পেছন থেকে এসে একটা শর্ট মারে আর এই শর্টটা করেছে হচ্ছে মেকামারু। আর মেকামারুর কিন্তু অনেক খারাপ লেগেছে কারণ নোবারা তাকে একটা টিনের ডাব্বা বলেছে। আর এখানে একটা কথা বলি, সবার নাম তোমাদের মুখস্থ করা পসিবল না, আমরা যখন যেটা নাম বলবো তাকে তো ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিব, তো আলটিমেটলি বুঝতে পারবে কে কোনটা। একটা সিরিজে যদি বেশি ক্যারেক্টার থাকে সবার নাম মনে রাখা আমাদের পসিবল নয়, মেন কয়েকটা ক্যারেক্টারের নাম মনে রাখা পসিবল। তো যাই হোক, মেকামারু টিনের ডাব্বা তো খুব রেগে গিয়েছে আর মোমো তখন আগে আর বলে, তুমি চিন্তা করো না, তুমি ওই পান্ডাকে সামলাও, আমি এই নোবারাকে সামলাচ্ছি। আর তখনই পান্ডা আবার উঠে দাঁড়ায় আর মেকামারুকে দূরে উড়িয়ে দেয় আর বলে, বাহ আমাদের দুজনের তো খুব জমবে কারণ আমরা দুজনেই একটা কার্স অবজেক্ট। তো এখানে কার্স কোপসেস বা কার্স অবজেক্ট বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওদের দুজনেই একটা লাশের মতো, ওদের দুজনের ভেতরে কোনো প্রাণ নেই এবং ওদেরকে কার্স এনার্জির মাধ্যমে জীবিত করা হয়েছে। আর ভেতরে যেহেতু কার্স এনার্জি রয়েছে এই কারণে ওরা মানুষের মতো নড়াচড়া করতে পারে আর কাজ করতে পারে। কিন্তু যখন পান্ডা বলে যে আমরা দুজনেই কার্স কপসিজি, তখন মেকামারু টিনের ডাব্বা রেগে যায় এবং সে করে কি তার সোর্ড অপশন প্লাস বুস্ট অন করে দেয় আর আল্ট্রা স্পিড টেকনিক ব্যবহার করে পান্ডার উপর অনেক দ্রুত স্পিডে হামলা করে, কিন্তু তারপরেও সে পান্ডাকে টাচও করতে পারে না। আর পান্ডা বুঝতে পারে যে তাকে তাড়াতাড়ি এই ঝামেলাটা শেষ করতে হবে আর এরপর গিয়ে নোবারাকে সাহায্য করতে হবে। তো এরপর সে মেকামারু টিনের ডাব্বাকে জিজ্ঞেস করে, তুমি কোন গ্রেডে রয়েছো? মেকামারু বলে, আমি সেমি ফার্স্ট গ্রেডে রয়েছি, যে গ্রেডে টগি আর নারিতোশি রয়েছে। তো পান্ডা তখন বুঝতে পারে তার মানে ও আমার চেয়ে 2 লেভেলের উপরে রয়েছে আর এর মানে ও আমার চেয়ে বেশি শক্তিশালী। আর এদিকে মেকামারু করে কি তার আলট্রা ক্যানন স্যুট ইউজ করে, কিন্তু পান্ডা খুব সহজে তার কার্স এনার্জি ব্যবহার করে ওই আক্রমণ থেকে বেঁচে যায়। আর তারপর আমাদেরকে বলা হয় কার্স কপস হচ্ছে এমন কিছু অবজেক্ট যাদের ভেতরে কার্স ঢোকানো থাকে, কিন্তু পান্ডা খুবই স্পেশাল টাইপের একটা কার্স অবজেক্ট যাকে স্বয়ং প্রিন্সিপাল ইয়াগা বানিয়েছে। আর এর আগে উনি বেশ কয়েকটা পাপেট বানিয়েছিলেন, কিন্তু পান্ডার ভেতর যে ভিন্নতাটা রয়েছে সেটা হচ্ছে পান্ডা একটা মিউটেন্ট কার্স। তো এর মানে পান্ডা এটা ডাইরেক্ট পুতুল নয়, সত্যিকারেরই পান্ডা, কিন্তু তার ভেতরে কার্স ঢুকিয়ে একটা মিউটেন্ট পান্ডা তৈরি করা হয়েছে। তো এর জন্য পান্ডার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অনেক কারণে সেই টিনের ডাব্বার চেয়ে একটু বেশি স্মার্ট। তো এই কারণে খুব সহজে পান্ডা করিকে মেকামারুর ব্যান্ড বাজাতে শুরু করে আর পান্ডা বুঝতে পারে যে মেকামারুর শক্তি আছে বাট ও ইন্টেলিজেন্ট আমার মতো এবং ও একটা পাপেট যাকে দূরে থেকে কেউ কন্ট্রোল করছে। তো পান্ডা এই কথা জোরেই বলে আর এর সাথে এটাও বলে, তোমাকে আমি কার্স অবজেক্ট বললাম আর তোমার এত রাগ লাগলো কেন? আর তখনই আমাদেরকে কোকোচি মোটাচার নামে একজনকে দেখানো হয় যে মূলত দূরে রিমোটলি বসে এই মেকামারুকে কন্ট্রোল করছে, যেটাকে তুমি বলতে পারো মেকামারু একটা রোবটই আর কি। তো এখানে কোকোচি মোটাচার বলে যখন সে জন্ম নিয়েছিল তখন সে নড়াচড়া করার অবস্থায় ছিল না, তার শরীরের কিছু করার ক্ষমতায় ছিল না আর এই কারণে সে মেকামারুকে ব্যবহার করছে।
করছে, কিন্তু এই নড়াচড়া বা এত কিছু করেও তার মনের ভেতরে কোনো শান্তি নাই। কিন্তু অন্যদিকে পান্ডাও তার মতো, কিন্তু তারপরও সে তার জীবন কত মজায় কাটাচ্ছে, কত ফুর্তি নিয়ে কাটাচ্ছে। সে এদিক ওদিক ঘুরতে পারে, সূর্যের সামনে যেতে পারে, কোনো চিন্তা ছাড়াই যে কোনো কিছু করতে পারে। তো এটা দেখে পান্ডার উপর তার আরো রাগ হয়, আর এই রাগের কারণে সে তার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক আলটিমেট ক্যানন ইউজ করে। এবং এখানে এত জোরদার একটা এক্সপ্লোশন হয় যে মেকামোরো মনে করে যে সব ধ্বংস হয়ে গিয়েছে, পান্ডা মরে গিয়েছে, ও জিতে গিয়েছে। কিন্তু যখনই ধোঁয়া সরে যায় সে দেখতে পায় পান্ডা এখন একটা আলাদা ফর্মে রয়েছে, তার মুখ গেরিলা মতো হয়ে গিয়েছে এবং তাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। তো এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পান্ডাকে ইয়াগা বলছে, মানে ওই প্রিন্সিপাল, তোমার ভেতরে 3টা কার্স কোর রয়েছে। একটা কার্স কোর হচ্ছে তুমি নিজে, আরেকটা হচ্ছে তোমার ভাই, আরেকটা হচ্ছে তোমার বোনের। আর তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে তোমার ভাই এবং তোমার বোন তোমাকে সাহায্য করতে পারবে। তো এরপর পান্ডা বলে মেকামোরো যখন প্রথম আক্রমণ তার উপর করেছিল তখনই তার বোনের কোর উড়ে গিয়েছে, আর এরপর দ্বিতীয় করে তার কোর উড়ে গিয়েছে, আর এখন শুধুমাত্র তার কাছে একটা করে রয়েছে, সেটা হচ্ছে তার ভাইয়ের গেরিলা মুড কোর। আর এই গেরিলা মুড কোর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, আর এই কারণে সে মেকামোরো ডিফেন্সিভ ভেঙে ফেলে এবং সে তার আল্ট্রা শিল্ড ভেঙে অনেক দূরে উড়িয়ে দেয়। এবং এইটুকু আক্রমণে এতখানি ভয়ঙ্কর ইফেক্ট পড়েছে যে সে পাপেটের ভিতর পর্যন্ত চলে গিয়েছে এবং তার ব্যান্ড বাজতে শুরু হয়ে গিয়েছে। আর পান্ডা তখন বলে গেরিলা মোডের স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে আনব্লকেবল ডাইনামিক হিট, আর শুধুমাত্র একটা হিট করলেই মেকামোরোর আর কোনো নামগন্ধ বা চিহ্নও থাকবে না। ভালো হয়েছে আমার দুটো কোর ড্যামেজ হয়ে গিয়েছে, আর এর জন্য আমি গেরিলা কোরটি ইউজ করতে পারছি। আর এখন ওকে আমাকে ক্লোজ কমব্যাটে হারাতে হবে, কারণ ক্লোজ কমব্যাটে আমার অ্যাডভান্টেজ বেশি। তো এরপর তারা বিল্ডিং এর উপর লড়াই করা শুরু করে, কিন্তু কিছুক্ষণ লড়ার পরে মেকামোরো বুঝতে পারে যে পান্ডা অনেক বেশি শক্তিশালী, সত্যি অনেক বেশি শক্তিশালী, ওর সাথে পারা পসিবল নয়। তো এই জন্য সে টাইলসরে পান্ডাকে অন্যমনস্ক করার চেষ্টা করে আর নিজের ব্রুস্টার ব্যবহার করে পান্ডার পেছনে চলে আসে। আর মেকামোরো যখন দেখে সে পারছেই না, তখন সে যে টেকনিকটা করে সেটা হচ্ছে পান্ডার কোরটা কোথায় রয়েছে সেখানে অ্যাটাক করতে চায়, মানে অনেকটা নানামি যেভাবে দুর্বল পয়েন্ট সিলেক্ট করে অ্যাটাক করে সেই টাইপের। তো সেই হিসেবে মেকামোরো ফোকাস করে কার্স এনার্জি কোথায় সবচেয়ে গভীর সেখানে আক্রমণ করে আর ভাবে জিতে গিয়েছে। কিন্তু পান্ডা তখন মেকামোরোকে আরো রাগিয়ে বলে তুমি যদিও একটা পাপেট, তবে তারপর এখানে অনেক ভালো কাজ করেছো। আর এর সাথে এটাও বলে তোমার কি মনে হয় না আমি ইন্টেলিজেন্ট, আমার কোর কোথায় লুকাতে হয় আমি কি এটা জানি না, এটাকে আমি সহজে করতে পারি না, আমি আমার কার্স এনার্জির মাধ্যমে আমার কোর একবার উপর করছি একবার নিচ করছি, যার কারণে তুমি কখনোই আমার কোর টাচ করতে পারবে না। তো এরপর পান্ডাকারীকে মেকামোরো একটা হাত আর একটা চোখ পুরো তুলে ফেলে দেয় এবং লড়াই শেষ করে দেয়। তো এর ফলে যেটা হয় টিনের ডাব্বা এর সাথে কোকেচি, মানে যে এই ডাব্বাটাকে নিয়ন্ত্রণ করছিল, সেও হয়ে যায়। আর কোকেচি বুঝতে পারে পান্ডাকে পাপেট হিসেবে নিয়ে বা হালকা হিসেবে নিয়ে অনেক ভুল করেছি। তো যাই হোক, হারানোর পরে পান্ডা তখন কোকেচিকে বলে দেখো আমরা যদি একে অপরকে বুঝতে পারতাম তাহলে কখনোই আমরা মানুষদের উপর জেলাস ফিল করতাম না, কারণ মানুষ খুবই নোংরা মনের, এরা যে কি কাজগুলো করে সেটা তারা বুঝতে পারে না। আর তবে তারপর আমি মানুষকে পছন্দ করি, আর আমি জানি যদিও তোমার জীবনে হতাশা রয়েছে তবে তার মানে এটা নয় সবগুলো কাজ তুমি ঠিক করছো এবং প্রত্যেকটা মামলায় তুমি জিতে যাবে। আর যেহেতু আমরা এমনিতেও একজন আরেকজনের শত্রু নই, তো এখানে কোকেচি দেখো যদি তোমার পরে কখনো আমার সাহায্যের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই বলবে, আমি অবশ্যই সাহায্য করব। আর এটা বলে পান্ডা এখান থেকে চলে যেতে থাকে। আর তারপর কোকেচির তার অতীতের কথা মনে পড়ে, যেখানে সে তার ক্লাসমেট বন্ধুদের সাথে সময় কাটিয়েছিল আর কিভাবে তাদের সাথে সব সময় থাকতে চেয়েছিল। তো এখানে পান্ডা যাওয়ার আগে মেকামোরোকে বলে আমি কি তোমার ফোনটা একটু ব্যবহার করতে পারি, আমার একটা কল দিতে হবে। আর অন্যদিকে আমরা দেখি কাসুমি ভার্সেস মাকির দৃশ্য, যারা এক অপরের সাথে লড়াই করছে। তো কাসুমি মাকির সাথে লড়াই করে বুঝতে পারে যে মাকি আসলে অনেক শক্তিশালী। আর এখানে এই দৃশ্যটা শেষ হয়ে যায়। তারপর আমাদের জুজুৎসু টলের দৃশ্য দেখানো হয়। আর জুজুৎসু টল বলতে পারো ওরা তো এখন অন ডিউটিতে রয়েছে, আই মিন কন্টেস্টে রয়েছে, কিন্তু নর্মালি ওরা গত রাতে কি কি করেছে সেই সব দৃশ্য আমাদের দেখানো হয় আর কি, মানে আমি এটাই বুঝলাম আর কি। সেখানে আমরা দেখি মাই, মুমু আর কাসুমো মানে 3টা মেয়ে মেকামোরো আই মিন টিনের ডাব্বাকে ডাকে তাদের আলাদা আলাদা কাজ করার জন্য। তো মেকামোরো তখন তাদের সবাইকে জিজ্ঞেস করে তোমরা সবসময় তোমাদের কাজের জন্য আমাকেই কেন ডাকো, আমাকেই কেন বলো। তো মায়ার মুমু তখন বলে দেখো আমরা যদি এই কাজগুলো টোটো আর নারিতোশিকে করতে বলি তাহলে ওরা আমাদের কথা শুনবে না, উল্টো কথা শোনাবে। আর কাসুমি বলে দেখো ওদের দুজনকে আমার ভয় লাগে, এর জন্যই তো আমি তোমাকে বলি, তবে তুমি যেহেতু ব্যাপারটা মাইন্ডে নিয়েছো আমরা আর কিছু বলবো না। তো এই ব্যাপারটা নিয়ে 3টা মেয়ের খারাপ লাগে আর এটাই বলে আজকের পর থেকে তোমাকে আমরা আর কোনো কাজেই বলবো না। কিন্তু তারপরে তারা যাওয়ার সময় চিৎকার করে বলে ঠিক আছে কোকেচি, আমরা এটাও জানি যে তুমি আমাদের কাজ করে দেবে। আর এটা বলে তারা চলে যায়। তো এখানে মেকামোরো তার প্রশ্নের উত্তর পায় না, যেই বললো তোমাকে আর কিছু বলবো না, আবার যাওয়ার সময় বলে গেলাম যে আমি জানি তুমি আমাদের কাজ করে দেবে। তো মেকামোরো বলে আচ্ছা ঠিক আছে, কেউ তো আছে আমার উপরে নির্ভরশীল, এটা হতেই পারে। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, জুজুৎসু কাইজেন ভালো লাগছে আমার কাছে, কিন্তু একটু কঠিন বেশি, বোঝা অনেক টাফ। তো এই জন্যই সিরিজটা আমি দ্রুত শেষ করতে যাচ্ছি। আর এবার চলো আমরা এটা 17 নম্বর যে এপিসোড রয়েছে সেটা দেখে আসি। তো 17 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কাসুমি আর মাকির সিন। মানে গত পর্বে তো আমরা দেখলাম যে ওরা মুখোমুখি হয়েছে। তো এখানে কাসুমি তো অবাক হয়ে যায় যে মাকি কতটা শক্তিশালী। আর তখন মাকির বড় বোন মায়ের কথা মনে পড়ে। আর পূর্বে মাই বলেছিল যে আমার বোন মাকির ব্যাপারে চিন্তাই করবে না, কারণ ও অনেক বেশি দুর্বল আর সে সবসময় গ্রেড 4 এর সর্সার হিসেবে থাকবে, মানে জীবনে প্রমোশন পাবে না। তো তখন কাসুমি সেটা শুনে অনেক শান্তি পেয়েছিল যে ওকে তো আমার হ্যান্ডেল করতে হবে, ইজিলি হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এখন বাস্তবে যখন মাকির সামনে হয় তখন সে বুঝতে পারে যে মাকে অ্যাকচুয়ালি অনেক শক্তিশালী
শক্তিশালী, এমনকি ওর চেয়েও শক্তিশালী। তো এখানে আমরা দেখি মাকি কাসুমিকে উড়িয়ে দেয় আর কাসুমি গিয়ে নদীতে গিয়ে পড়ে। আর তখন কাসুমি করে কি তার সিম্পাই ডোমেন ব্যবহার করে, কিন্তু মাকি খুব সহজে তার সোর্ড টেকনিক বুঝতে পারে। আর কাসুমি তখন বলে যখনই কেউ ওই ডোমেনের ভেতর আসবে তখনই আমি আমার ইনস্ট্রেকের সাহায্যে চোখের পলকে তার উপর আক্রমণ করতে পারবো। আর আমাকে আমার এই ব্লেড এই কভারের মধ্যে রাখতে হবে, কারণ কার্স এনার্জি হতেই থাকবে। তো এটা দেখে মাকি করে কি তার যে স্পেয়ারটা রয়েছে তার 2 খণ্ড করে ফেলে, আর একটা অংশ দিয়ে সে করে কি কাসুমিকে ডিস্ট্রাকশন করার জন্য ছুড়ে মারে, যার ফলে কাসুমি অন্যমনস্ক হয়ে যায় আর তার ডোমেনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এরপর চোখের মুহূর্তে মাকি করে কি কাসুমির কাছে চলে আসে আর সহজে তার কাছ থেকে তরল নিয়ে যায়, মানে হারিয়ে দেয়। আর পেছনে আমরা একটা কাক দেখতে পাই, আর এটা কোনো কাক নয়, এটা কিন্তু ক্যামেরা ছিল আর কি, যার সাহায্যে বাকি সবাই ওদের পারফরমেন্স লাইভ দেখছে। তো এরপর আমাদের জাজেসদের রুম দেখানো হয়, যেখানে মেয়ে নামের একটা মেয়ে বলে, মানে যার চেহারা অর্ধেক ঢাকা চুল দিয়ে, সে বলে মাকি তো সত্যি অসাধারণ, ওকে তাড়াতাড়ি প্রমোট করে দিতে হবে। আর তখন গোজো বলে হ্যাঁ কথা তো ঠিক, আর তাছাড়াও যেহেতু জেনিন ফ্যামিলি থেকে এসেছে, জেনিন ফ্যামিলিরও তো কিছু গল্প রয়েছে, এই কারণে এমনটা হচ্ছে না। তো এই জেনিন ফ্যামিলির কেসটা কি এটা আমরা পরে জানতে পারবো হয়তো। আর তারপর গোজো বলে ইউজি কি করছে, ইউজির ফাইট তো দেখা যাচ্ছে না। আর তখন মেয়ে বলে ওঠে, মানে ওই মেয়েটি, যে প্রাণীরা এমনিতেও কিছু করতে পারে না, বলতেই পারে না, আর আমি তো ইউজিকে দেখছিই না। তখন গোজো বলে আচ্ছা তুমি তাহলে কার পক্ষে, আমার পোলাপনদের পক্ষে না ওর পোলাপনদের পক্ষে? তখন মেয়ে বলে আমি শুধুমাত্র টাকার পক্ষে, কারণ টাকাই সবকিছু। আর গোজো তখন মনে মনে বলে ওই বুড়া হারামজাদাও কিছু মনে মনে ভাবছে, যাতে কিভাবে ইউজিকে চিরতরে শেষ করা যায়, কিন্তু আমার ইউজি এত সহজে হার মানবে না। আর অন্যদিকে আমরা নোবারার সিন দেখি, সে মোমোকে ধরার চেষ্টা করছে, কারণ মোমো এখনো বাতাসে উঠছে। তো এখানে মোমো তার কার্স এনার্জি দিয়ে বানানো ধোয়ার ব্যবহার করে, আর সেটাকে সোজা নোবারার উপরে পড়ে। আর কিছুক্ষণ পরে সে তার ব্লাম দিয়ে নোবারার উপর আক্রমণ করে, আর তারপর মোমো আবার বাতাসে চলে আসে। আর সে বলে দেখো যারা মেয়ে সর্সেসার্স রয়েছে তারা ছেলে সর্সেসার্সের চেয়ে একটু বেশি আলাদা হয়, কারণ ছেলেরা কি ছেলেদের যে শক্তি আছে, ক্ষমতা আছে, ওই অ্যাবিলিটি দেখায়, বেশি স্ট্রং দেখায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে স্ট্রং হওয়ার সাথে সাথে স্মার্টও হতে হয়, আর এর সাথে দেখতে সুন্দরীও হতে হয়, আর সহজ ভাষায় যদি বলি তাদের একদম পারফেক্ট হতে হয়। আর তাছাড়া ফিমেল সর্সেসারদের জীবন অনেক বেশি টাফ হয়। আর মাইকেই দেখো না, তার উপর জেনেল ফ্যামিলির এত বেশি প্রেশার থাকে, তারপরেও সে কিভাবে সবকিছু হ্যান্ডেল করে। তো এখানে নোবারার সাথে মায়ের কোনো লেনাদেনা ছিল না, মানে মাকির বড় বোনের সাথে আর কি। তো সে করে কি তার কিলো দিয়ে ফায়ার করা শুরু করে দেয়, আর মোমো তার সেলফ ডিফেন্সের জন্য বাতাস চালায়, কিন্তু এই বাতাস অত বেশি শক্তিশালী ছিল না যে নোবারা এতে উড়ে যাবে, কারণ সে আগেই পান্ডার সাথে এসব হাই ট্রেনিং করে এসেছে, আর এই কারণে নোবার অনেক বেশি স্ট্রং। তো এই অ্যাটাক যখন নোবারা আটকে দিতে পারে, তখন মোমো বুঝতে পারে যে ফার্স্ট ইয়ারের পোলাপন অনেক বেশি শক্তিশালী। আর তখন মোমোর এটাও চিন্তা হচ্ছিল যে ওদের টিমের আবার টোকি কোথা থেকে চলে আসবে, আর একবার যদি সে তার কার্স পিস ইউজ করে, মানে ও তো কথার কার্স ইউজ করে, তাহলে তো সবার ব্যান্ড বেজে যাবে। তো তখন আমাদের আগের দৃশ্য দেখানো হয় যে ওদেরকে বলা হয়েছিল কিভাবে ওই কথার কার্স থেকে বেঁচে থাকতে হবে। তো কথার কার্স থেকে বেঁচে থাকার জন্য ওদের যে কার্সটা রয়েছে সেটা ওদের কানের পাশে একত্রিত করতে হবে, যাতে ওদের কানের পাশে একটা ব্যারিয়ার তৈরি হয়, আর এর ফলে ওই কথার কার্স থেকে তারা বাঁচতে পারবে। তো এখানে মোমো এটা ভাবে যে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, ঠিক মতো ফোকাস করতে পারছি না। আর তখন মোমোর মনে হয় মাই তো আমার চেয়ে অনেক বেশি সমস্যার হতাশার মধ্যে দিয়ে আছে, আর তাছাড়া জেনিন ফ্যামিলি ওকে যে চাপে রাখে, জেনিন ফ্যামিলির সামনে ও তো 1 নম্বরের ফেইলর, আর এই কারণে মাই কার্সকেই তার বন্ধু বানিয়ে নিয়েছে। তো ওর চেয়ে তো আমি বেশি প্রেসারে নই, তো আমার পারা উচিত। তো এটা চিন্তা করে সে নোবারার উপর আরো বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু নোবারা তখন মোমোকে বলে তুমি কি সব আজগুবি বকবক করছো, কি ফালতু কথা বলছো। কারো উপর যদি মানসিক চাপ বেশি থাকে বা ছোটবেলাতে যদি খারাপ কিছু হয়, তার মানে এটা নয় যে তার অধিকার রয়েছে অন্যের ক্ষতি করার বা অন্যের সাথে খারাপ কিছু করার। আর কারোর সাথে যদি ভালো কিছু হয়, তার মানে এই না যে সবসময় তার ভালো হয়ে থাকতে হবে। কেন, মাকিও তো মায়ের মতোই ফ্যামিলিতে বড় হয়েছে, তার সাথেও সেম সমস্যা হয়েছে, কিন্তু দেখো না 2 বোন কত আলাদা, মাকি কত ভালো আর তোমাদের মাই কত খারাপ। আর তারপর নোবারা মোমোকে এটা বলে তোমার একটু মাথা খাটাও, আর দেখো তুমি কোন মানুষের পক্ষে রয়েছো। আর এটা বলে নোবারা তার স্ট্রো ডল টেকনিক করে হেয়ার পিন দিয়ে আক্রমণ করা শুরু করে, আর তারপর তার কার্স এনার্জি থেকে সেটা এক্সপ্লোডেড হওয়া শুরু করে, আর এই এক্সপ্লোশনের সাহায্যে সব বড় বড় গাছ উপর থেকে পড়ে যেতে থাকে, যে কারণে মোমোর সমস্যা হয় এখান থেকে বাঁচতে। আর নোবারা এই সুযোগটা পায়, আর সে করে কি লাফিয়ে মোমোর ঝাড়ুর একটা মেসেল ভেঙে ফেলে। আর তারপর নোবারা চিৎকার করে বলতে থাকে আমি নিজে নিজেকে অনেক ভালোবাসি, কারণ আমি অনেক শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেক বেশি সুন্দরী। আর তুমি যে ছেলে মেয়ের কথাটা বললে না, এটা একদম বেহুদা, খুবই অযৌক্তিক। আর তারপর নোবারা করে কি তার স্ট্রডল টেকনিক রিজোনেন্সের ব্যবহার করে সেটার সাহায্যে মোমোর ঝাড়ুর 12টা বাজিয়ে দেয়। তো এখানে মোমো ক্র্যাশ করে নিচে পড়ে যায়, আর তারপর নোবারা করে কি তার স্টোকে হাতুড়ি ব্যবহার করে মোমোর মাথায় বাড়ি মারে, কিন্তু সে তাকে পুরোপুরি খতম করার আগেই নোবারার মাথায় এসে একটা বুলেট লাগে, যে কারণে নোবারা বেহুশ হয়ে যায়। তবে এটা কোনো পিতলের বুলেট ছিল না, এটা একটা রাবার বুলেট ছিল আর কি। আর আমরা দেখতে পাই দূর থেকে মাই চমৎকার একটা নিশানা দিয়ে নোবারাকে ফেলে দিয়েছে। তো এরপর মাই মোমোকে কল করে বলে ম্যাকামোরোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না, টিন ম্যান ওটা তো বাদী হয়ে গিয়েছে আমরা জানি। তো আমার মনে হয় ম্যাকামোরো হেরে গিয়েছে, তো এর জন্য তুমি এই এরিয়া থেকে বের হয়ে যাও, আর তাড়াতাড়ি তোমাকে আবার বাতাসে যেতে হবে, আর সবকিছুর খবরাখবর দিতে হবে, কারণ তুমি ছাড়া আমাদের খেল খতম হয়ে যাবে। তো এরপর যখন এই ফোন কেটে যায়, তখন
তখনই মায়ের সামনে তার ছোট বোন মাকি চলে আসে। তো মাই তখন মাকিকে দেখে বলে, তুমি একা এসেছো? তোমার বন্ধুদেরকে ডাকুনি ব্যাকআপের জন্য? তো মাকি তখন বলে, তোমার সাথে লড়তে আবার আমার ব্যাকআপ লাগবে? আর তখন মাকির আগের কথা মনে পড়ে, যখন নোবার আর ইউজি নিজেদের মধ্যে এটা বলছিল যে মাকি কত শক্তিশালী, ও কার্জ এনার্জি ছাড়াই অনেক বেশি স্ট্রং, কারণ সে নিজেকে এতখানি শক্তিশালী বানিয়েছে। তো এটা ভাবার পরে মাকি বর্তমানে আসে আর বলে, ধুর, আমাকে এখন এটা ভাবা কি ঠিক হচ্ছে? কিন্তু না, ভেবে আবার একটু ভালো হয়েছে, একটু মোটিভেশন পাচ্ছি। আর এটা ভেবে সে হাসতে থাকে, কিন্তু এর জন্য মাই তার উপর বিরক্ত হয়ে যায় এবং বলে সে কেন হাসছে, আর সে মাকির উপর ফায়ার করা শুরু করে। কিন্তু এদিকে মাকি কাসুমির সেই ব্লেডটা তো নিয়ে এসেছেন, আর সেই ব্লেড দিয়ে মাকির বুলেটটা মাঝখান থেকে কেটে ফেলে, আর বাকি সে শর্ট থেকে বাঁচতে থাকে। আর এখানে মাকির টার্গেট হচ্ছে ক্লোজ ওয়েতে গিয়ে মানে হ্যান্ড টু হ্যান্ড কমবেট করবে, আর এতে তার অ্যাডভান্টেজ হবে আর কি। আবার এদিকে মায়ও এই কথা জানে যে মাকি আসলে ছোটবেলা থেকে অনেক বেশি ট্যালেন্টেড এবং ওর চেয়েও শক্তিশালী। তো মাই এখানে তার ছোটবেলার দৃশ্য মনে করে, যেখানে জেনিন হাউস হোল্ডে এই কথা বলা হচ্ছে যে ওরা তো যমজ বোন, আর যখন যমজ বোন হয় তখন খারাপ কিছু হয়। দেখো, ওদের মধ্যে থেকে একজন কার্স দেখতেই পারে না, আরেকজন কার্স টেকনিক ব্যবহার করতে পারে না। তো মাই ছোটবেলা থেকে কার্সদের দেখতে পারতো, এ কারণে সে কার্সদের বা ভূত দেখে বা অশরীর দেখে ভয় পেয়ে যেত। কিন্তু অন্যদিকে মাকি তো ওই কার্সদের দেখতে পেত না, এ কারণে সে ওদের দেখতো না, ভয় পেত না, শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেত। তো যাই হোক, ছোটবেলাতে মাই অনেক ভয় পেয়ে থাকতো, তো এ কারণে মাকি তাকে ছোটবেলাতে ওয়াদা করেছিল সে কখনো তাকে রেখে পেছনে যাবে না, কারণ তারা দুই বোন সবসময় একে অন্যের সাথে থাকবে। কিন্তু হঠাৎ করে মাকি করে কি পরিবার ছেড়ে দেয় এবং বলেছিল আমি যখন ফিরে আসব তখন এই ক্ল্যানের বা এই পরিবারের হেড হওয়ার জন্যই আসবো। তো মাই তখন বুঝতে পারে যে তার বোন কতখানি মিথ্যুক ছিল, আর তখন থেকেই সে তার বোন মাকিকে ঘৃণা করা শুরু করেছে, কারণ সে ওয়াদা করেছিল একসাথে থাকার, কিন্তু সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এদিকে আমরা দেখি মাই কিন্তু তার 6টা গুলি এদিক ওদিক ফায়ার করে দিয়েছে, আর মাকিও বুঝতে পারে যে ওর গুলি শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি মাই কিন্তু মাকিকে বোকা বানিয়েছে। সে এখানে বলে আমি সবসময় আমার বোনকে ঘৃণা করেছি, এ কারণে কখনোই আমার যে সিক্রেট টেকনিক রয়েছে আমি ওকে কখনোই বলিনি। তো আমি আর কনস্ট্রাকশন দিয়ে কার্জ এনার্জি দিয়ে এমন কিছু বানাতে পারি যেটা আমার প্রতিপক্ষকে আঘাত হানতে সাহায্য করে। তো অ্যাকচুয়ালি মায়ের যে স্পেশাল ক্ষমতা সেটা হচ্ছে সে তার কার্জ এনার্জি ব্যবহার করে বুলেট তৈরি করতে পারে। তবে ওই বুলেট তৈরি করতে তার অনেক বেশি কার্জ এনার্জি একত্রিত করতে হয়। তো এর জন্য মাই যেটা করেছে, এতক্ষণ ফাইট করে ওর কার্জ এনার্জি একত্রিত করে মাকির উপর কার্জ এনার্জির বুলেট অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এরপর যখন মাই তার কার্জ এনার্জির বুলেটটা মাকির উপর ছড়ে, আর সেই বুলেটটা যখন মাকিকে টাচ করতেই চলেছে, তখনই মাকি করে কি তার রিফ্লেক্স আর স্পিড ব্যবহার করে সহজ ওই বুলেটটা তার হাত দিয়ে ধরে ফেলে। তো মাই তখন বলে মাকি একেবারে মেকামোরের মতো, মানে ওই টিনের ডাব্বার মতো আর কি, যে যখন জন্ম নিয়েছিল তার কাছে কোনো কার্জ টেকনিক ছিল না, কিন্তু তার বদলে তার কাছে চমৎকার শক্তি ছিল, আর এই শক্তি জেনেন ফ্যামিলির সামনে কিছুই নয়। আর এখানে মাই মাকিকে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে, তখন আমাদের না একসাথে থাকার কথা ছিল? তখন মাকি বলে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি কখনোই খুশি থাকতাম না, আর এজন্যই আমাকে চলে যেতে হয়েছে। তো এখানে মাকি ক্ষমাও চায়, কিন্তু অতীতে মাকি মাইকে কিন্তু ওয়াদা দিয়েছিল সে তার বোনকে কখনোই ছেড়ে যাবে না। তো এই বিষয়টা মাকিও বুঝতে পারে যে তার বোনের মন খারাপ হওয়া স্বাভাবিক। তো এই জন্য সে মায়ের সাথে আর কোনো ঝামেলা না বাজিয়ে অন্য কোনো ব্যাটল ফিল্ডে যায়। আর এদিকে মাই আবারও তার বোনকে বলে আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আর এই জায়গাটাতেই এই এপিসোডের মেন কাহিনী শেষ হয়ে যায়। তারপর আমাদের জুজুৎসু টল দেখানো হয়, যেখানে আমরা দেখি কাসুমি যখন ঘুম থেকে জাগে তার অনেক খিদে লেগেছে, আর তখন সে ভাবে আমি তো ফ্রিজে আমার লাঞ্চে যে ইয়ামাটা বেঁচে ছিল সেটা রেখেছিলাম, সেটা খেয়ে নেই। কিন্তু সে যখন যায় সে গিয়ে দেখতে পায় মাই আর মোমো সেটা খেয়ে নিয়েছে, কিন্তু এর বদলে তারা কাসুমিকে 1 কাপ নুডলস দেয়, যেটার ভেতরে একেবারে দুধ পানি মেশানো ছিল এবং টেস্টি ছিল খুব। তো এটা খেয়ে কাসুমি অনেক খুশি হয় এবং বলে তোমরা আমার পুরনো খাবার খেলে কিন্তু এটা কেন খেলে না? তখন মোমো বলে তুমি কি বলছো, তুমি পুরোটা খেয়ে নাও, কিন্তু সমস্যা হচ্ছে কি এটা আমরা ফ্রিজ থেকে তোমার নামে নিয়েছি, এর জন্য তোমাকে পরে টাকা দিতে হবে। তো এই কথা শুনে কাসুমি চমকে যায়। আর এখানেই 17 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। 18 নম্বর যে এপিসোড রয়েছে সেটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তো এই এপিসোডের শুরুতে আমরা টেম্পল ওয়েডিং এর সিন দেখি, যেখানে মেগুমি দৌড়াচ্ছে আর তার পেছনে কার্স এনার্জি দিয়ে বানানো অ্যারোগুলো তাকে তাড়া করছিল। আর আমাদের মেগুমি সেই অ্যারোগুলো থেকে বাঁচার চেষ্টা করে। আর এই অ্যারোগুলো কিন্তু তৈরি করেছিল ওদের যে প্রতিদ্বন্দ্বী স্কুল রয়েছে সেখানে যে নারুতোশি রয়েছে সেই নামের সেই ছেলেটি। তো সে লাগাতার মেগুমির উপর সেই অ্যারোগুলো ফায়ার করছিল এবং তাদের মধ্যে থেকে 2টা তীর যখন মেগুমির একেবারে কাছাকাছি চলে আসে তখনই মেগুমি করে কি তার কার্স এনার্জি দিয়ে সেগুলো ধরে ফেলে এবং সেই তীরের স্ট্রিক ভেঙে দেয়। আর তারপর সে দেখতে পায় তীরগুলোর উপর রক্ত লেগে রয়েছে, আর সে করে রক্তগুলো সেখানে দেয়ালের উপর ছুঁড়ে মারে। তো এখানে মেগুমি বুঝতে পারে যে নারুতোষের টেকনিকটা কি, এবং নারুতোষের টেকনিকটা হচ্ছে সে যদি কোনো কিছুর উপর তার রক্ত দেয় সে সেগুলো করে কি ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে। মানে বুঝতেই পারছে যদি একটা তীর সোজা যদি ছোড়া হয় তাহলে সেটা সোজা যাবে, কিন্তু নারুতোষের তীরগুলো মিসাইলের মধ্যে তুমি যেদিকে যাবে সেদিকেই যাবে। তো এখানে ফিজিক্যাল ল কোনো কাজ করছে না। তো এটা দেখে মেগুমি বলে তুমি তাহলে তোমার রক্তের ব্যবহার করো। তো এটা শুনে নারুতোষি বলে তুমি কি আমাকে অপমান করতে যাচ্ছ? আর যাই হোক না কেন আমি এতগুলো তীর দিয়ে তোমাকে অ্যাটাক করছি, তুমি অন্তত তোমার একটা শিগিগামি বের করো যা দিয়ে আমার সাথে লড়াই করতে পারো, তুমি খালি দৌড়াচ্ছ। তখন মেগুমির মনে পড়ে তার একটা ডিভাইন ডগ অলরেডি ব্যস্ত রয়েছে তারা অন্যান্য টিমমেটদের সাহায্য করার জন্য।
তো এর জন্য মেগুমি নারুতোশিকে বলে তুমি এমনিতে তোমার রক্ত ব্যবহার করছো এই তীরের উপরে, তো এত রক্ত ব্যবহার করে তুমি আর বেহুশটিও হতে যেও না, আর তুমি যদি বেহুশ হয়ে যাও তোমাকে কিন্তু আমি সামলাতে যাব না। আর তখন নারুতোশি বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তীরগুলোকে আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি এবং এটা নতুন কিছু নয়, আর আমি বেহুশটিও শোবো না, তুমি নিজের জান বাঁচাও। তো এখানে দুজনের টেকনিক বুঝতে পারে এবং দুজনেই বুঝতে পারে যে কেউ কারোর চেয়ে কম নয়। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য, দুজনেরই কানেকশন কিন্তু দুইটা বড় জাদুকরের ফ্যামিলির সাথে রয়েছে। যেমন মেগুমির কালেকশন রয়েছে জেনিন ফ্যামিলির সাথে, এবং সেখান থেকে সে 10টা সেও টেকনিক পেয়েছে, যার কারণে সে একসাথে 10টা শিকিগামিকে ডাকতে পারে। শিকিগামি মানে হচ্ছে মনে করো ডিভাইন ডগ বা বিভিন্ন যে প্রাণী নিয়ে এসে জাদুর সেগুলো। আর এদিকে নারুতোশির যে পাওয়ার সেটা সম্পর্কে তো তুমি জানোই, যে কোনো জিনিসে সে যদি ব্লাড লাগিয়ে দেয় সে পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারে, আর এটা সে পেয়েছে হচ্ছে কামু নামে একটা ফ্যামিলির কাছ থেকে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই নারুতোশির কাছে তার শেষ তীরটা ছিল, কিন্তু সে যখন সিঁড়ির উপরে তখন ওটা মারে মেগুমি তখন একটু অন্যমনস্ক হয়ে যায়। আর এদিকে মেগুমির কাছে তখন সেটা যখন আক্রমণ করে তখনই মেগুমি করে কি তার টন ফায়ার ব্যবহার করে এবং সেটা থেকে বেঁচে যায়, কিন্তু তারপরেও সেটার আঘাতে সে অনেক দূরে চলে যায়। আর নারুতোশির পাওয়ার দেখে মেগুমি অনেক শকড হয়ে যায়, কিন্তু ততক্ষণে নারুতোশি এসে করে কি মেগুমির টন ফায়ারকে ভেঙে ফেলে এবং কার্স এনার্জি ব্যবহার করে নারুতোশি বলা শুরু করে সে তার বডির ভেতরে যে রক্ত রয়েছে সেটাকে যে কোনো কিছুর উপর ব্যবহার করে পুরোপুরি ম্যানিপুলেট করতে পারে, আর এটা তার ফিজিক্যালি অ্যাবিলিটি বাড়িয়ে দেয়। আর অন্যদিকে মেগুমি তার ডোমিন ইউজ করতে যায়। আর অন্যদিকে আমাদের কাসুমির সিন দেখানো হয়। তো আমরা এখানে জানি যে কাসুমি কিন্তু অলরেডি গত পর্বে মাকির কাছে তার যে শর্টটা ছিল সেটা হারিয়ে ফেলেছে। তো এখন তার কাছে কোনো পাওয়ার নেই, সে কিছু করতে পারবে না, তার তরলও ফিরিয়ে আনতে পারবে না। তো এই জন্য সে নিজেকে অনেক ইউজলেস ভাবছিল, আর সে বলতে থাকে আমি কোনো কাজেরই নয়, আমি একটা অকর্মা। এবং দাঁড়িয়ে সে যখন ভাবছিল তখনই তার কাছে মেগামারুর করা আসে, আই মিন টিন ম্যান, যেটাকে আমরা গত পর্বে দেখেছিলাম। তো এখানে মূলত উল্লেখ্য মেগাম্যান বা টিন ম্যানের যে মোবাইলটা সেটা মূলত টোগি ধরেছিল, আর টোগির পাওয়ার তো আমরা জানি সেটা হচ্ছে সে মুখ দিয়ে যেটা বলবে সেটাই হচ্ছে তার কার্স এনার্জি। তো টোগি মেগামারের ফোন দিয়ে কাসুমিকে বলে ঘুমিয়ে পড়ো, তো এরপর কাসুমি ঘুমিয়ে পড়ে, মানে এটাই হচ্ছে টোগির পাওয়ার, সে মুখ দিয়ে যেটা বলবে সেটাই কাজ করবে। আর তারপর আমরা দেখি যে টোগি মূলত মেকামোরোর যে ভাঙা হাত ছিল সেই হাতটার সাহায্যে মেকামোরোর যে ফোনটা ছিল সেটা আনলক করেছে এবং তারপর কাসুমিকে ফোন করেছে। আর ওখান পর্যন্ত মেগুমের কুকুরই তাকে নিয়ে এসেছিল, আর এদিকে সে মেগুমের কুকুরকে ফিরে যেতে বলে। আর তখন সে এমন একটা অনুভব করে যে আশেপাশে অনেক পাওয়ারফুল একটা কার্স এনার্জি এসেছে। আর তারপরে আমাদের অবজারভেশন রুমের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি ফ্যাসিলিটি সবাই বসে রয়েছে, আর উডাহি তখন দেখতে পাই যে কাসুমি বেহুশ হয়ে পড়ে রয়েছে, আর ওর আশেপাশে অনেক কার্স এনার্জি ঘুরছে যেটা তাদের রেজিস্টার করা নয়। তো সে বুঝতে পারে এখানে বড় ধরনের একটা বিপদ রয়েছে এবং কাসুমিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর এদিকে প্রিন্সিপাল কাকুগানজি মনে করে নারুতোশিকে সে বলেছিল যে সে একটা কার স্পিড এই খেলার মাঠে ছাড়তে চলেছে যেটা ইউজিকে মারবে, কিন্তু সেটা শুধুমাত্র সিগন্যাল দিলে আসবে। তো তার কাছে মনে হয় এটা হয়তো তার দেওয়া সেই কার্স এনার্জি যেটা ইউজিকে মারতে চলেছে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই কাকুগানজি যে কার্স এনার্জিটা ইউজিকে মারার জন্য দিয়েছিল সেটা যখন টগের সামনে আসে সেটা ইমিডিয়েটলি মরে যায়। আর এটা কিন্তু টগি মারেনি, এটা মূলত ওর চেয়েও শক্তিশালী কোন একটা কার্স এনার্জি ছিল যেটা ওই কার্স এনার্জিকে মেরে ফেলেছে। আর ওই কার্স এনার্জির নাম ছিল হচ্ছে আনামি। আর আনামির কথা কি তোমাদের মনে আছে? এর আগে আমরা দ্বিতীয় বা তৃতীয় পর্বে দেখেছিলাম যে গোজো যখন ওই যোগো নামে কার্স এনার্জির সাথে ফাইট করছিল তখন যে কার্স এনার্জিটা যোগো নামে ওই কার্স এনার্জিটার মাথা চুরি করে নিয়ে গেল ফুল টুল দিয়ে, সেই কার্সটা এখানে এসেছে। আর এরপর আমরা মাহিতো আর কার্স ইউজার জুজুকেও দেখতে পাই যে এই স্কুলের ভেতর ঢুকে পড়েছে এবং তারা বলে যে এখন সময় হয়ে গিয়েছে, আমরা আমাদের কাজ শুরু করি। মানে ওদের মেন টেকনিকটা হচ্ছে যেহেতু ছাত্রছাত্রীরা এখানে নিজেদের সাথে নিজেরা লড়াই করছে, এই সুযোগে আমরা ইউজিকে এবং সবাইকে মেরে দেই, কিংবা ইউজিকে যে কোনো ভাবে টেকনিক করে শকুনাকে ডাকিয়ে আনি এবং শকুনার সাথে আমরা ডিল করব। আর এদিকে আমরা নারুতোশির ছোটবেলার দৃশ্য দেখি, আর আমাদেরকে বলা হয় সে তার মাকে রক্ষা করার জন্য কামো ফ্যামিলির গোলাম হয়েছিল এবং নারুতোশি হচ্ছে একটা গোলামের মেয়ে। কিন্তু তারপরেও নারুতোশির মা ওই ফ্যামিলিতে কাজ করেছিল বলে নারুতোশি ওই ফ্যামিলির কিছু টেকনিক পেয়েছিল, আর সেটা হচ্ছে ব্লাড ম্যালিমিনেশন টেকনিক। আর তারপর আমাদের বর্তমান দৃশ্য দেখানো হয় যেখানে নারুতোশি মেগুমের সাথে ক্লোজ কমব্যাট করছে, আর এদিকে মেগুমের বেঁচে থাকা যে টনফাও ছিল সেটাও ভেঙে ফেলা হয়। এবং এখানে নারুতোশি বলে এমনিতেও যদি দেখা যায় যারা শিকিগামি ইউজ করে লড়াইয়ের মধ্যে তারা ক্লোজ কমব্যাটে খুব একটা ভালো লড়াই করতে পারে না, কিন্তু কোন শিকিগামি ইউজার যদি ক্লোজ কমব্যাটে অনেক ভালো লড়াই করতে পারে তার মানে হচ্ছে তারা খুবই স্পেশাল এবং ভ্যালুয়েবল। আর মেগুমি তুমি খুবই স্পেশাল এবং ভ্যালুয়েবল, আর আমি নারুতোশি বলছি তোমাকে দেখে আমার গর্ব হচ্ছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, নারুতোশি মেগুমিকে এজন্য এতখানি রেসপেক্ট করলো তার কারণ হচ্ছে মেগুমির জীবনটা অনেকটা একই রকম, মানে নারুতোশির মতোই দরিদ্র। তো এখানে নারুতোশি বলে আমি তোমাকে সাপোর্ট করতে পারি কিন্তু ইউজিকে আমার মারতেই হবে, কারণ আমার ফ্যামিলিকে আমারই দেখতে হবে, আর কামো ফ্যামিলি থেকে আমার মাকে ভালো একটা জায়গায় রাখতে হবে। কিন্তু অন্যদিকে মেগুমি বলে তোমার মতো আমি মোটেও নেই, জেমিন ফ্যামিলির সাথে আমার অলরেডি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, আমার এমনিতেও যায় আসে না আমি যে ফ্যামিলির সাপোর্ট পেয়েছি তারা কি মনে করলো বা না মনে করলো, আমার শুধু হিসেব হচ্ছে একটাই, যেটা নেয় সেটা
যেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়, এবং আমি সবসময় আমার ভেতরে আত্মার কথা শুনি এবং আমি সবসময় অন্যকে বাঁচাই। যদি তুমি এই কথার সাথে একমত না হও, এখন একটা মাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে লড়াই করতে পারি। আর তখনই নারুতোশির পেছন থেকে একটা টর্চ চলে আসে, আর সেটা শুধুমাত্র একটা ডিস্ট্রাকশন ছিল। মানে নারুতোশির পেছনে একটা শিকিগামি আসে, যেটা নারুতোশির দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য। তো নারুতোশি যখন অন্যদিকে ঘোরে তখনই সেই টর্চটা গায়েব হয়ে যায়। আর মেগুমির একটা শিকিগামি আনার জন্য একটু সময়ের দরকার ছিল। তো সেই ওই সময়ের মধ্যে তার যে একটা শক্তিশালী শিকিগামি রয়েছে সেটাকে ডাকে, যেটার নাম হচ্ছে একটা ম্যাক্স এলিফ্যান্ট। তো ম্যাক্স এলিফ্যান্ট যখন আসে নারুতোশি বুঝতে পারে এটা একটা বড় টার্গেট এবং তার অনেক শক্তি ইউজ করতে হবে এটাকে আক্রমণ করার জন্য। কিন্তু তখনই ম্যাক্স এলিফ্যান্ট করে কি, এখানে পুরো পানিতে ভরে ফেলে, যার কারণে নারুতোশি জানলা দিয়ে বাইরে বের হয়ে যায় এবং সে ওপেন এরিয়াতে চলে আসে। আর এদিকে নারুতোশি বুঝতে পারে যে মেগুমির কিল প্ল্যান। তো মেগুমির প্ল্যান হচ্ছে সে যখন পড়ে যাবে তখনই মেগুমি তার উপর আক্রমণ করবে। তো এই সময় মেগুমি করে কি তার মিউকে ডাকে, যে কারণে মিউ তার ইলেকট্রিসিটি ব্যবহার করে নারুতোশির উপর হামলা করে। আর এদিকে নারুতোশি ভাবছে তার মাকে তার প্রোটেক্ট করতে হবে। তো এই জন্য সে করে কি মিউর আক্রমণ থেকে বেঁচে নিজেকে প্যারালাইজড করতে দেয় না, এবং সে করে কি তার যে ক্রিমোশন বাইন্ডিং রয়েছে সেটা ব্যবহার করে মিউর উল্টা ব্যান্ড বাজিয়ে দেয়, এবং সে হারার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তো যাই হোক, এখানে নারুতোশি এবং মেগুমি একে অন্যের উপর যখন আক্রমণ করার জন্য আগায়, কিন্তু ততক্ষণে পেছন থেকে বড় ধরনের একটা ঝাড়ি বাড়ি চলে আসে, যেটা একটা গাছের মধ্যে দেখতে বিশাল একটা শক্তিশালী কাঠ। আর সেই গাছের উপর থেকে আমরা দেখি টগি দৌড়াচ্ছে, আর টগি ওদের দুজনকে বলে নিজেদের ভিতর গ্যাঞ্জাম ঝামেলা শেষ কর, বাঁচতে চাইলে দুজনেই পালা। তো এরপর দুজনেই পালাতে শুরু করে। আর এরপর আমরা অবজার্ভিং রুমে দেখি, আর এখানে যতগুলো যে স্পিড ব্যাটারি ছিল সেই সবগুলো লাল রঙে পুরো যেতে থাকে। আর ফ্যাকাল্টি সবাই বুঝতে পারে যে এখানে তারা যে কার্সগুলো ছেড়েছিল পুলাপানের ট্রেনিং এর জন্য, এখানে শুধুমাত্র সেই কার্সগুলো নেই, এখানে আনরেজিস্টার্ড অনেক ভয়ঙ্কর কার্স চলে এসেছে। এবং তারা করেছে কি, ওরা যে ট্রেনিং এর জন্য কার্সগুলো ছেড়েছিল সেগুলো সব মেরে ফেলেছে, এবং এখন ওদের টার্গেট হচ্ছে এখানে যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদেরকে মেরে ফেলা। তো এখানে বড় ধরনের একটা গন্ডগোল হবে। তো এটা দেখার পরেই প্রিন্সিপাল ইয়াগা যে ছিল সে করেকে রেডি হয়ে যায় সেখানে জানার জন্য, আর সাটোরও রেডি হয়ে যায়। আর তখন সে কাকু গাঞ্জিকে বলে তুমি স্টুডেন্টদের উপর খেয়াল রেখো আর আমি বাকি সবার সাথে কমিউনিকেশন রাখবো। আর এরপর আমরা দেখি সবাই আনামারি প্লেসের উপর দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু সামনে গিয়ে তার আটকা পড়ে। আর এদিকে জুজু দেখে যে কোলাহল বেজে গিয়েছে, সেজন্য সে করে কি কার্স অবজেক্ট ব্যবহার করে এদিকে একটা ডোমেন বানাতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই সাটোরো, উটাহি এবং গাঞ্জি দৌড়াচ্ছে সেই ব্যারিয়ারের ভেতরে ঢোকার জন্য। বিষয়টা আমি বুঝিয়ে বলছি, মানে পুলাপান যেখানে ট্রেনিং করছে সেখানে আনরেজিস্টার্ড অনেকগুলো কার্স ঢুকে পড়েছে, এবং তারা করছে কি ওখানে যে ট্রেনিং করছে যেসব পুলাপান তাদেরকে মারার জন্য একটা ডোমেন বা ব্যারিয়ার তৈরি করছে, যার মধ্যে কেউ আর ঢুকতে পারবে না এবং স্টুডেন্টদের মেরে ফেলবে। তো তাদেরকে বাঁচানোর জন্য আমাদের সাটোরো, গোজো, গাঞ্জি এবং উঠাই সবাই ওইদিকে দৌড়াচ্ছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই ব্যারিয়ার অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, গাজও ওটার মধ্যে ঢুকতে পারে না, এবং গাজে বলে মনে হয় আমার এটা ভাঙতে হবে, কিন্তু দেখা যায় সে ওই ব্যারিয়ারকে টাচও করতে পারে না, অনেক শক্তিশালী ব্যারিয়ার। কিন্তু অন্যদিকে উটাহি এবং কাকু গাঞ্জো সহজে ওই ব্যারিয়ারের ভেতর ঢুকতে পারে। তো এখানে সবাই বুঝতে পারে যে এই ব্যারিয়ারটা স্পেশালি সাটোরো, গোজোর জন্য তৈরি করা হয়েছে। তার মানে যে কার্স এনার্জি এই ব্যারিয়ারগুলো তৈরি করেছে তারা অনেক বেশি স্কিলড, এবং তারা সবাই সাটোরো, গাজোকে দেখে ভয় পায়। মানে যেই আসুক ভিতরে অন্তত যেন সাটোরো, গাজো না আসতে পারে, তাহলে আমরা শেষ। তো যাই হোক, সাটোরো, গাজো যখন দেখতে পায় সে ভেতরে ঢুকতে পারবে না, তখন সে বাকি দুজনকে বলে তোমরা ভিতরে যাও, আমি বাইরের বাকি সবকিছু খেয়াল রাখবো, এবং তোমরা ভেতরে গিয়ে বাকি সব স্টুডেন্টদের বাঁচাবে। তো এরপর তারা দুজনে যখন ভেতরে যায় তখন তাদের সামনে জুজু ছিল, আর সে অনেক রেগে যায়। আর সে তাদেরকে বলে আমি তো মনে করেছিলাম এখানে গোজো আসবে, কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের মতো থার্ড ক্যাটাগরির লোক চলে এসেছে। কিন্তু এদিকে ওই বুড়ো কাকু গাঞ্জিকে যে আমরা নর্মাল মনে করেছিলাম সে কিন্তু নর্মাল নয়, সে তার গিটার বের করে। আর সে উঠাইকে বলে তুমি সামনে যাও, বাচ্চাদেরকে বাঁচাও, আর বাচ্চাদেরকে বাঁচানোই তোমার মেইন প্রায়োরিটি হওয়া দরকার, আর এইসব কার্সদের আমি সামলাচ্ছি। আর এদিকে মেগুমির মনে পড়ে গোজো তাকে দুইটা ড্রয়িং দেখিয়েছিল, একটা হচ্ছে স্পেশাল গেট কার্সের, আর দুইটার মধ্যে থেকে এই একটাই হচ্ছে আনামি। যদিও গোজোর ড্রয়িং অত ভালো ছিল না, কিন্তু সে তারপরে বুঝতে পারে গোজো অলরেডি এই আনরেজিস্টারেড কার্স সম্পর্কে তাকে বলেছিল। আর এদিকে সে করে কি গোজোকে কল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে হানামি চলে আসে এবং তার ফোনই ভেঙে ফেলে। আর এরপর আমরা দেখি যে এখানে হানামি অনেক দ্রুত ছিল এবং অনেক ফুর্তিবাজ ছিল, মানে অনেক বেশি পাওয়ার ইউজ করতে পারছে, যেহেতু এটা তার ডোমেন বা তার ব্যারিয়ার। আর অন্যদিকে টগি করে কি তার কার স্পিরিট ব্যবহার করে হানামিকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও হানামি তার টেলিপ্যাথিক ব্যবহার করে এদিক ওদিক সবার সাথে কথা বলা শুরু করে, এবং হানামি বলে দেখো আমি এই পৃথিবীটিকে রক্ষা করতে চাই, আর কারো কাছে থেকে নয়, শুধুমাত্র মানুষদের কাছ থেকে। আর এজন্য জাস্ট তোমাদের এই জাদুকরদের মরতে হবে, কারণ তোমরা এই পৃথিবীটিকে বাধা দিচ্ছ। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। 19 এবং 20 দুটো এপিসোড একসাথে দেখবো, আর তারপর আমরা দুটো ভিডিওতে পুরো সিরিজটাই শেষ করে দেবো। তো যাই হোক, এবার কথা না বেরো, চলো আমরা মূল ভিডিওতে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা মেগুমি, নারুটোশি আর টগির সিন দেখি, আর এরা হানামি নামে যে কার্সটা রয়েছে ওর রুটস থেকে বা শেকড় থেকে বেঁচে পালাচ্ছে, এবং এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর দিকে যখন যাচ্ছে তখন টগি তার টেকনিক ব্যবহার করে হানামিকে দূরে রাখার চেষ্টা করে। আর টগির টেকনিক তো
তো জানোই, ও মুখ দিয়ে যেটা কথা বলবে সেটা শুনতে হবে, এরকম একটা কিছু। আর তখনই মেগুমি খেয়াল করে দেখে যে টোগি একটা কাফ সিরাপ খেলো, যার কারণে টোগি গলা একটু শান্তি পায়। তো এখানে যেটা হচ্ছে, টোগির পাওয়ার তো হচ্ছে সে কার্স পিস ব্যবহার করে, কিন্তু হানামি এত বেশি শক্তিশালী যে ওকে এই কার্স দিয়ে আটকাতে গেলে ওর গলায় অনেক বেশি চাপ পড়ে। তো এর জন্যই সিরামটা খেলো। তো এর মানে ও বেশিক্ষণ এই টেকনিকটা ইউজ করতে পারবে না, ওর গলায় হার্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখি হানামির থামার কোনো নামই নেই, সে অনেক কাছে চলে আসে এবং ওদের তিনজনকে সে তার স্পেয়ার উডেন বল দিয়ে হামলা করার চেষ্টা করে। কিন্তু টোগি আবারও হানামিকে থামতে বলে যে থামো। তো এই কার্স পিসের কারণে হানামি কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু টোগির 12টা বেজে যায় গলার। আর তারপর আমরা দেখি নারুতো শিকারি তার ব্লাড ম্যানিপুলেশন কনভারসেশন স্পেয়ার ব্লাড ইউজ করে হানামির উপর আঘাত করে। আর এবার হানামির একটু ক্ষতি হয়, তার ফেসে যে একটা ব্রাঞ্চ বা ডাল ছিল সেটা কাটতে পারে। কিন্তু তারপরে এরা তিনজন আবার এখান থেকে পালাতে লাগে। কিন্তু তখন নারুতোর মাথায় একটা প্ল্যান আসে। সে করে কি, সে টোগিকে বলে তুমি জাস্ট লাস্ট একবারের মতো হানামিকে একটু থামো, তারপরে আমি আর মেগুমি একসাথে মিলে হানামির উপর আক্রমণ করব। আর তাদের মেন লক্ষ্য হচ্ছে তারা এই জায়গা থেকে বের হবে, যাতে বাকি যতগুলো স্টুডেন্ট রয়েছে ওদের সাথে এক জায়গা হয়ে বা রিগ্রুপ হয়ে হানামিকে শেষ করে দেবে। তো সেই হিসেবে আমরা দেখি মেগুমি করিকে তার মিউ দিয়ে হানামির উপর আক্রমণ করার জন্য পাঠায়। আর এখানে মেগুমির প্ল্যানটা ছিল, মিউ যখন হানামির কাছে যাবে তখনই টোবি করবে কি, তার স্পিচ কার্স দিয়ে হানামিকে ফ্রিজ করে দেবে, আটকে দেবে, আর ওই সুযোগে নরিতো সেবার আক্রমণ করবে। কিন্তু এখানে যেটা হয়, আমরা দেখতে পাই টোগির অলরেডি গলার 12টা বেজে গিয়েছে। এই কারণে সে আর কার্স স্পিচটা ব্যবহার করতে পারে না, নিচে পড়ে যায়। আর অবভিয়াসলি তোমরা তো জানো যে হানামি অনেক বেশি শক্তিশালী, তো ওকে কার্স স্পিচ দিয়ে আটকাতে গিয়ে টোগির যতখানি গলায় চাপ পড়ে বা যতখানি এফোর্ট দিতে হয় তার জের এখন ওর দিতে হচ্ছে। তো যেহেতু টোগির সাপোর্ট ছিল না, এই কারণে মিও শেষ হয়ে যায় আর নারুতো সেও হেরে যায়, সেও যেমনে পড়ে যায়। তখন মেগুমি ওকে ধরে নেয়, কিন্তু ওই সময় হানামি আবার ওদের দিকে উডন বল ছুড়ে মারে। কিন্তু তখনই মেগুমি কিছু করার আগেই টোগি আবার উঠে দাঁড়ায় হানামির মোকাবেলা করার জন্য। আর সেই ঘরে কি হানামির কিছুটা কাছে যায় আর অনেক জোরে চিল্লায়। আর এবার আমরা দেখি টোগিরও 12টা বাজে, এর সাথে সাথে হানামি অনেক দূরে গিয়ে পড়ে। কিন্তু তারপর আমরা দেখি এতে হানামির কিছু হয়নি, সে আবার উঠতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে ভাগ্যক্রমে এখানে মাকি চলে আসে এবং মাকির হাতে কিন্তু কাসুমির কাটানা ছিল এবং সেটা দিয়ে সেই হানামির উপর আক্রমণ করে। কিন্তু হানামি বলে এটা এমন একটা ব্লেড যাদের তুমি আমাকে কখনোই আটকাতে পারবে না। আর সে খুব সহজেই আক্রমণ থেকে বেঁচে যায় আর সাথে সাথে সেই কাটানাটাও সেখানে ভেঙেছে। কিন্তু এখানে যখন হানামির মন ছিল না, তখন পেছন থেকে মেগুমি এসে তার উপর আক্রমণ করে। আর এখানে সে তার ব্ল্যাক প্লেট কার্স টুল ব্যবহার করে এবং হানামির মুখে থাকে একটা ব্রাঞ্চ কেটে ফেলে। আর এটা করার পরে মেগুমি বুঝতে পারে যে এই ডালটাই হচ্ছে হানামির সবচেয়ে উইক পয়েন্ট, কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যায়। আর হানামি তখন বলে বাহ, তোমার সোর্টটা তো খুব চমৎকার কাজ করে। আর এদিকে আমরা দেখি মেগুমি তার শ্যাডো দিয়ে 3টা সেকশন স্টাফ বের করে, মানে একটা অস্ত্র আর কি। আর সেটা সে মাকিকে দিয়ে দেয়, কারণ তার কাছে স্পেশাল গ্রেড কার্স টুল ব্যবহার করার টেকনিক রয়েছে। তো এটা দিয়ে মাকি যে আক্রমণটা করে, হানামি তো অনেক দূরে গিয়ে পড়ে। আর তারপরে এক ঘুষিতেই মেগুমি আবার করে কি ফরেস্টে দৌড়ায় এবং সে তার ডিভাইন টককে টোটালি বের করে। এবং এখানে মেগুমি আমাদের এটা বলে যে তার যে প্রথম শিকিগামি ছিল সেটা তো মরে গিয়েছে, কিন্তু ওটা মরার পরে ওটার শক্তি করে কি বাকি যতগুলো শিকিগামি রয়েছে তার মধ্যে ভাগ হয়ে যায়। তো আমরা অলরেডি জানি মেগুমির কিন্তু বেশ কয়েকটা শিকিগামি পর্যন্ত মরে গিয়েছে গত 19 পর্বে। তো বর্তমানে ডিভাইন ডগের অনেক বেশি পাওয়ার। এবং আমরা দেখি একটু আগে যে মিউ মারা গেল মেগুমির, সেই মিউয়ের পাওয়ারটাও কিন্তু এই ডগের ভেতর চলে এসেছে। এটা তুমি ডগের পাটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর ওই ডগটা করে কি ইনস্ট্যান্টলি এসে হানামি নামে ওই ভয়ঙ্কর কার্সটার হাত কেটে ফেলে, যেটা মাকে অলরেডি মেরেছিল। তো এখানে হানামি করে কি ওর আক্রমণ ব্লক করার চেষ্টা করছে, কিন্তু তখন সে দেখে যে মাকির হাতে এখন মেগুমির তরল চলে এসেছে। আর তখন পেছন থেকে মেগুমি এসে আবার হানামির উপর হামলা করে। তো এরা দুজনেই করে কি তাদের অস্ত্র এক্সচেঞ্জ করতে থাকে এবং হানামির আই ব্রাঞ্চেস কেটে ফেলে। কিন্তু এখানে আমরা দেখি মেগুমির পেটে ছোট্ট একটা কার্স ভার্স ক্রাউড হয়, আর এটা হয়তো হানামি তৈরি করেছে। আর হানামি বলে এদের কার্স এনার্জি খুবই পছন্দ, তুমি যত এখানে কার্স এনার্জি ব্যবহার করবে ওই জিনিসটা তত বড় হবে আর তুমি মারা পড়বে। তো মেগুমি এখন বুঝতে পারে সে আর কার্স এনার্জি বা জুজুৎসু ব্যবহার করতে পারবে না, আই মিন জাদু। তো মাকেও এখন টেনশনে পড়ে যায় কি করবে। আর এরপর যখন হানামি মাকের উপর আক্রমণ করে, আমরা দেখতে পাই মাকের রিফ্লেক্স অনেক বেশি ধারালো ছিল এবং সে সহজে ওই উডেন স্পেস থেকে বেঁচে যায়, কিন্তু তারপর তার কিছুটা চোট লাগে। আর তারপর হানামি বলে জুজুৎসুর যে সর্সারাররা রয়েছে বা জাদুকররা রয়েছে তাদের উপর আক্রমণ করা তখনই সহজ হয়ে যায় যখন ওদের কোনো বন্ধুর চোট লাগে। আর এখানে আমরা দেখি ডিভাইন ডগ গায়েব হয়ে যায় আর মেগুমি এদিকে অনেক চিন্তা নিতে থাকে যে তার এখন কি করা উচিত। কিন্তু তখনই মাকে বলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সময় এসে গিয়েছে। আর ঠিক ওই সময় আকাশ থেকে আমাদের হিরো ইউজি এবং টোটো জমিনে আসে আর তারা মাকিকে বাঁচানোর চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মোমো করছে কি টোগি আর নরিতোশিকে নিয়ে দ্রুত নিরাপদ এরিয়াতে যাচ্ছে। আর সে এটাই বলে যে এখন শুধুমাত্র টোটোই একমাত্র ভরসা, কারণ ও সবচেয়ে বেশি শক্তিশালী। টোটোকে তো চিনতেই পেরেছে, ওই পাগলাটা বডি বিল্ডার। আর এই বাইরে থেকে কার দেশে যেটা ভালো হয়েছে, এতদিন তোরা নিজেদের মধ্যে লড়াই করছিল, সেই লড়াইটা এখন একসাথে করছে, ট্রেনিং আরো ভালো হচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি মেগুমি ইউজিকে বলে তুমি লড়াই করো না, ওর সাথে পারবে না, কিন্তু ইউজি বলে আরে তুমি চিন্তা করো না। আর এদিকে পান্ডা মেগুমি আর মাকিকে নিয়ে এখান থেকে চলে যায় আর টোটো আর ইউজি ওই হানামিকে আটকানোর জন্য দাঁড়িয়ে থাকেন। তো টোটো ইউজিকে বলে দেখো
দেখো আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করব না যতক্ষণ না পর্যন্ত তুমি ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করতে পারবে। আর হানামি যখন ইউজিকে দেখে সে তো বুঝতে পারে ওর ভিতরে শকুনা রয়েছে এবং ও মনে মনে বলে শকুনাকে ডাক দিলে তো আমারই লাভ, কিন্তু এই বডিওয়ালার লোকটার আমি কি করব? যদি আমি বুঝতে পারছি ওর ভিতরে কার্স এনার্জি রয়েছে কিন্তু সেটা অনেক কম, তবে তারপরে ওকে আমার হালকায় নেওয়া যাবে না। তো এখানে ইউজি হানামিকে জিজ্ঞেস করে তুমি কি ওই সেলাই ফেসওয়ালা যে কার্সটা রয়েছে ওকে কি চেনো? হানামি তখন বলে যদি আমি বলি হ্যাঁ তখন তুমি কি করবে? মানে এখানে বুঝতে পারছো ওই মাহিটোর কথা বলছে আর কি, মেন ভিলেনটা। তো তখন এখানে ইউজি করে কি তার উপর আক্রমণ করে, আর সেই সময় সে এটা ভাবে যে কিভাবে মেগুমির চেট লেগেছে, আর এটা ভেবে তার অনেক রাগ হচ্ছিল, আর এই কারণে ইউজি তার ব্ল্যাক ফ্ল্যাশটা ব্যবহার করতে পারছিল না। আর তখন টোটো তার কাছে আসে এবং গালে একটা কোষের চর মারে আর বলে শান্ত হয়ে যাও, তুমি জানো এত রাগে কোনো লাভ হবে না, তোমাকে কনসেন্ট্রেট করতে হবে এবং তোমার পুরো ফোকাস ওখানে দিতে হবে, বুঝেছো? তো এই চর খাওয়ার পরে ইউজি শান্ত হয়ে যায় আর তারপর আবারও ফোকাস করতে থাকে। আর এখানে লক্ষ্য ইউজি কিন্তু টোটোকে এখন সবচেয়ে বেস্ট ফ্রেন্ড এবং গুরু মনে করে। তো যাই হোক, আর এরপর আমাদের বলা হয় ব্ল্যাক ফ্ল্যাশ হচ্ছে এমন একটা টেকনিক, মানে খুব ক্রিটিক্যাল, এটা বোঝা আমি নিজেও বুঝি নাই। তো এখানে বলা হয় যে ছোট একটা স্পেস যখন কোনো ফিজিক্যাল হিটের পরে কার্স এনার্জি তৈরি করে এবং তাকে 1 সেকেন্ডে যে একটা আক্রমণ করবে সেটা 2.5 গুণ বেশি শক্তিশালী একটা আক্রমণ হবে। বলতে পারে এমন একটা টেকনিক যেটা আসলে বেশিরভাগ সর্সাররা ঠিক মতো ইউজই করতে পারে না। তো এখানে যদি তুলনা করা হয় যেসব সর্সাররা ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পারে বা পারে না তাদের সাথে তুলনাটা হবে এরকম স্বর্গ আর পৃথিবী, মানে সুপারিয়র আর একেবারে নর্মাল। তো ইউজি তখন করে অনেক বড় জোরদার একটা কনসেন্ট্রেট করে যে কারণে তার মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং মুখ থেকে তার লালা জমিনে পড়ার আগে সেখানে সে হানামির উপর একটা আক্রমণ করে দেয়, আর এখানে সে সাকসেসফুলি ব্ল্যাক ফ্ল্যাশটা ব্যবহার করতে পারে। আর এবার হানামির সত্যি সত্যি ব্যান্ড বেজে যায় আর টোটোর অনেক গর্ববোধ হয় ইউজির ওপর এবং সে বলে আমাদের ছোট্ট ইউজি কত শক্তিশালী হয়ে গিয়েছে। আর এদিকে ইউজি নিজে এটা ভেবে অবাক হয়ে যায় যে আমার কার্স এনার্জি এত শক্তিশালী হয়ে গেল। আর তখন টোটো তাকে বলে দেখো তুমি অনেকদিন ধরে কার্স এনার্জি ব্যবহার করছো আর এটা তুমি একটা ইনগ্রেডিয়েন্টের মতো ব্যবহার করছো, মানে তুমি ধরো খাবার বানাও কিন্তু তুমি এটা জানো না যে কতখানি লবণ দিলে কতখানি টেস্ট আসবে খাবারে। আর এখন তুমি যেহেতু ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পেরেছো তার মানে হচ্ছে তুমি বুঝতে পেরেছো কতখানি কার্স এনার্জি দিলে তুমি কতখানি শক্তি উৎপাদন করতে পারবে। আর আমার হিসেবে তুমি আগের থেকে অনেক ভালো গ্রেডের সর্সার হয়ে গিয়েছো। তো যাই হোক, এখানে হানামি কিন্তু ইউজি স্ট্রেন্থের ব্যাপারে জেনে যায় আর সে করে কি তার হাতটা হিল করে নেয়। তো এখানে আমরা দেখি টোটো এবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড টোটো ইউজিকে বলে চলো তাহলে সময় এসেছে, ওকে মেরে তারপর আমরা খাবার বানাবো। আর এদিকে হানামি তার লেফট হ্যান্ডটা রিভিল করে বলে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমাকে এখন সিরিয়াস হতেই হবে। আর তারপর হানামি অনেক বড় বড় রুটস ব্যবহার করে ইউজি আর টোটোর উপর হামলা করেন, আর এগুলো অনেক বড় বড় রুটস ছিল। তো টোটো বুঝতে পারে এগুলো অনেক বেশি বড় হওয়ার কারণে এগুলোর মধ্যে তেমন কোনো রেঞ্জ নেই এবং স্পিডও নেই কিংবা পাওয়ারও নেই। আর এই সুযোগে তারা করে ওই রুটের উপর দিয়ে হানামির কাছে যায় আর তারপর হানামির উপর আক্রমণ করে। কিন্তু ওরা যখন ওই রুটসের উপর দিয়ে হানামির কাছে আক্রমণ করার জন্য এগুচ্ছিল তখন হানামি করে কি তার সকল রুটস ওই শেকড়গুলো গায়েব করে দেয়, যে কারণে ওরা নিচে পড়তে থাকে। আর তখন হানামি ওদের দুজনের উপর আক্রমণ করার কথা ভাবে আর টোটো তখন বলে বাহ হানামি বাহ, তুমি তো এই একটা কাজে করতে পারো, যখন আমরা নিচে পড়বো তখন তুমি আমাদের দুজনের উপর আক্রমণ করবে। আর তখন ওরা দুজন করে কি এত ভালো একটা কোঅর্ডিনেশন বানায় যে একজন আরেকজনের পায়ে লাথি মেরে দূর হয়ে যায় এবং হানামির আক্রমণ থেকে বেঁচে যায়। আর এটা দেখে হানামি তো অনেক ইমপ্রেস হয়ে যায়। আর তার তখন মাহিতোর সেই কথাটা মনে পড়ে। মাহিতো হানামিকে বলেছিল তুমি একটা প্রপার কার্স হয়ে যাচ্ছ এবং খুবই ন্যাচারাল, কিন্তু তুমি সবগুলো বিষয় আস্তে আস্তে বুঝতে পারো, তবে এই আস্তে আস্তে বুঝতে পারা জিনিসটাকেই তোমার উপভোগ করতে হবে। তো যাই হোক, ফাইনাল ওরা যখন জমিনে আসে তখন ইউজি আর হানামি একে অন্যের উপর আক্রমণ করা শুরু করে দেয়। আর এদিকে টোটো আগায় আর সেই ইউজিকে সাহায্য করে। আর হানামি এদিকে বলে হ্যাঁ আমার তো মজা হচ্ছে, এই লড়াই আমার সত্যি খুব মজা হচ্ছে আর মাহিতো সত্যি, আর আমি সত্যি এই লড়াইটা অনেক এনজয় করছি। তো যাই হোক, ওখানে ইউজি আর হানামি যখন মারাত্মকভাবে লড়াই করছে তখন টোটো সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে, লড়াইটা বন্ধ করা দরকার। তো আমার মনে হয় আমার এখন আসল পাওয়ার আসল রূপটা হানামিকে দেখানো উচিত, আমি আমার কার্স টেকনিকটা এবার ব্যবহার করব। তো টোটো যখন তার কার্স টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তখনই 19 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এবার চলো আমরা 20 নম্বর এপিসোডটা খুব সংক্ষেপে জেনে আসি। তো 20 নম্বর এপিসোডে শুরু হয় অতীতের একটা দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই আমাদের টোটো যখন ছোট, সে যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন ওদের যে 12 ক্লাসের একটা বড় ভাই ছিল তাকে মেরে তার উপর বসে রয়েছে। এর কারণটা হচ্ছে সে টোটোকে সবসময় বিরক্ত করতো। আর তখন সে ভাবছিল এই জীবনটা এত বোরিং কেন, আমার জীবনে চমৎকার কিছু হচ্ছে না। কিন্তু তখনই পেছন থেকে একটা মেয়ে আসে আর এখানে সে তার কার্স এনার্জি ব্যবহার করছে। তো আমরা বুঝতে পারি এটা অবশ্যই কোনো সর্সার হবে। আর সে টোটোকে ডেকে জিজ্ঞেস করে তোমার কেমন মেয়ে পছন্দ। তো এটা দেখার পরে টোটো বলে না, জীবনটা অতটাও বোরিং নয়। তো এরপর আবার সবকিছু বর্তমান সময় চলে আসে, যেখানে আমরা দেখি টোটো আর ইউজি দুজনে একসাথে হানামির বিরুদ্ধে লড়াই করছে। আর এদিকে টোটো যদিও হানামির টেকনিক বোঝার চেষ্টা করছে আর তারপর সে ইউজিকে এটা অ্যাডভাইস দেয় তুমি আমার উপর ভরসা রাখো, ঠিক আছে, আর আমি দেখো কি করছি, তুমি যদি খালি আমার টেকনিকটা বুঝতে পারো তাহলে আমরা জিতে যাবো। তোমরা কি জানো টোটোর স্পেশাল পাওয়ার কি? যেটা হচ্ছে সে টেলিপোর্ট হতে পারে। তো যাক, এরপর যখন ওরা দুজন হানামির দিকে দৌড়াচ্ছে তখনই টোটোর পায়ে একটা রুটস চলে আসে আর হানামির দিক থেকে সে তাকে ধরে ফেলে আর সামনে অনেকগুলো স্পাইক চলে আসে
আসে, যে কারণে টোটো যখন ওই স্পাইকের ভেতরে পড়ে প্রায় মারাই যাবে তখন ইউজি কারিকে টোটোকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু হানামি উল্টো ইউজির উপর আক্রমণ করে দেয়। আর তার সাথে যখন লড়াই করছিল তখন হানামি ভাবতে থাকে একটার খেল তো খতম করলাম, এখন শুধুমাত্র ওকে আটকাতে হবে। কিন্তু আমরা জানি টোটোর কি পাওয়ার, সে তার ইনেট টেকনিক ব্যবহার করে নিজেকে হানামির জায়গায় রিপ্লেস করে দেয় আর হানামিকে ওর জায়গায় দিয়ে দেয়। তো এর ফলে যেটা হয়, হানামি নিজে তার স্পাইকের উপর গিয়ে পড়ে আর তার অবস্থা বেহাল হয়ে যায়। তো ইউজি এই পাওয়ার দেখে শকড হয়ে যায় আর সে ভাবতে থাকে টোটো তার কাছে কিভাবে এলো, কিন্তু ওদিকে হানামির তো স্পাইক লেগেছে। সে নিজেকে দ্রুত রিকভার করতে শুরু করে আর বলে, বা এটা তো একটা অসাধারণ টেকনিক, কিন্তু আমি সত্যি তোমার নাকে দড়ি দিয়ে দেবো। আর তারপর টোটো বলে, আমার আরো টেকনিক আছে ইউজি, তুমি দেখবে। তো এরপর তারা দুজনে হানামির উপর আক্রমণ করার জন্য এগোয়। তো এখানে টোটো তার সেই বুগি বুগি টেকনিকটা ব্যবহার করে, মানে একবার ইউজির লোকেশনও যায়, নিজের লোকেশনে ইউজিকে আনে। তো এভাবে যেটা হয়, দুজন দুই পাশে গিয়ে হানামির উপর সেই কিল ঘুষি মারে। তো হানামি তখন বুঝতে পারছে না এখানে আমার উপর কি হচ্ছে। আর তারপর টোটো করে গিয়ে হানামির পেছনে যখন ছিল সে আবারও একটা ক্ল্যাপিং করে। আর তখন হানামির মনে হয় এবারও তাদের জায়গা বদল হতে চলেছে, কিন্তু জানা নেই কার জায়গা চেঞ্জ হবে, টোটোর, হানামি নাকি ইউজির। কিন্তু এখানে টোটো কোনো জায়গা চেঞ্জ করে না, সে মূলত দৃষ্টি ভটকায়। তারপর ইউজি কন্টিনিউয়াসলি হানামির উপর 4 বার ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে এবং দুজনেই এখানে কন্টিনিউয়াসলি স্পেশাল গ্রেডের সাথে যখন লড়ছে, টোটো এদিকে তার টেকনিক ব্যবহার করে হানামির সাথে নিজের জায়গা পরিবর্তন করে নেয়। আর তারপর তারা আবারও হানামির উপর আক্রমণ করে। তো ইউজি দেখে টোটোর এই টেকনিক হানামি অলরেডি বুঝতে পেরেছে, যেহেতু 4 বার কন্টিনিউয়াসলি ইউজি তার ব্ল্যাক ফ্ল্যাশ হানামির উপর ইউজ করেছে, এ কারণে অনেক দুর্বল হয়ে গিয়েছে। আর টোটো মনে করছে যে এখনই পারফেক্ট সময় এই দুর্বল হানাকে এক্সরসাইজ করার। কিন্তু আমরা দেখি হানামি তখনই উল্টো টোটো আর ইউজির উপর হামলা করে, কিন্তু টোটো তার টেকনিক ব্যবহার করে হানামির জায়গায় ইউজিকে পাঠিয়ে দেয়, যার কারণে ইউজি সেই কার্স ভার্স থেকে বেঁচে যায়। আর তারপর আমাদের টোটো আবারও তার কল্পনায় চলে যায়। আর তার কল্পনায় আসে হচ্ছে টাকাটা নামে যে আইডলটা রয়েছে, যাকে টোটো পছন্দ করে, সে টোটোর কাছে এসে বলে, তুমি জানো না মেগুমের কি অবস্থা হয়েছিল এই কার্স ভার্স থেকে, মনে আছে তোমার? আর তখন টোটোর মনে পড়ে এই কার্স ভার্স কার্স এনার্জি থেকে শক্তি পায় এবং যত বেশি কার্স এনার্জি ব্যবহার করা হবে ততই বেশি ক্ষতি করতে পারবে এটি। তো এই জন্য ইমিডিয়েটলি টোটো তার কার্স এনার্জির ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর এখানে উল্লেখ্য, একটু আগে টোটো যে কল্পনা দেখলো এটা কিন্তু বাস্তবে হয়নি, ওটা ওর মনের কল্পনা আর কি। মানে তুমি আমি যেমন মিয়া খালিফা বা সানি লিওন নিয়ে কল্পনা করি ওরকম একটা কিছু, যেটা হয়নি কিন্তু কল্পনা করে ওরকম একটা কিছু। তো যাই হোক, টোটো যেহেতু তার কার্স এনার্জি ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, এই কারণে কার্স ভার্স থেকে টোটোর একদমই কোনো ক্ষতি হয় না। আর সে হানামির এই টেকনিকটা বুঝতে পেরে যায়, যে কারণে হানামি অনেক বেশি শক্ট হয়ে যায়। তো ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল লাগছে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। হানামি এমন একটা কার্স এনার্জি পাঠিয়েছিল যেটা ফেরাতে গিয়ে তুমি যদি তোমার কার্স এনার্জি ব্যবহার করো তাহলে ওই কার্স এনার্জিটা আরো শক্তি পাবে। আর এটা হানামির একটা ট্রিক্স ছিল, কিন্তু টোটো ওটা বুঝে যায় এবং সে করে কি, কার্স এনার্জি ওই ব্যারিয়ারটা সরিয়ে দেয়, যার ফলে হানামি যে কার্স দিয়ে আক্রমণ করেছিল সেটা কোনো কাজ করতে পারে না। মানে আমি এটাই বুঝলাম আর কি দেখে। তো যাই হোক, এরপর টোটো নিজেকে নিজেই বলে, কি চমৎকার একটা বুদ্ধি দিয়েছো আইডল টাকাটা, তুমি আবারও এসে আমাকে সাহায্য করলে। তো এর জন্য এর পরের বার যখন আমাদের আবারও কোনো একটা ইভেন্টে দেখা হবে আমি তোমাকে ধন্যবাদ জানাবো। তো এরপর তারা দুজনে লড়তে লড়তে হানামিকে সেই জায়গায় নিয়ে আসে যেখান থেকে তাদের লড়াই শুরু হয়েছিল, মানে সেই নদীর কাছে। আর টোটোর তখন মনে পড়ে মেগুমি তাকে বলেছিল যে মাটির যে স্পেশাল গ্রেড টুলটা, যেটা নাম হচ্ছে প্লেফুল ক্রাউন, সেটা নদীর মাঝখানেই পড়ে গিয়েছে। আর তার সাথে সাথে মেগুমি এটাও বলেছিল যে হানামির ফেসে যাওয়া যে ব্রাঞ্চেস রয়েছে সেটাই তার উইক পয়েন্ট। তো টোটো তার টেকনিক ব্যবহার করে সে প্লেফুল ক্রাউনটাকে ইউজির সাথে এক্সচেঞ্জ করে নেয়, যে কারণে ইউজি নদীতে পড়ে যায় আর সেই কার্স টুলটা এখন টোটোর কাছে চলে আসে। মানে বুঝতে পেরেছো কি হয়েছে? মানে আমাদের টোটোর তো পাওয়ার রয়েছে, সে যে কোনো কিছু রিপ্লেস করতে পারে। ধরো তোমার কাছে তোমার বাইক রয়েছে, আমার কাছে রয়েছে মোবাইল, তো জাদু দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম, এরকম একটা কিছু। তো এর জন্য ইউজি আর হচ্ছে ওই টুলটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখি হানামিও কিন্তু কম না, সে এখনো হার মানেনি। সে করে কি, জমিনে হাত রেখে আশেপাশের যত গাছ ছিল সকল গাছের এনার্জি শুষে নেয়। আর হানামির পাওয়ার কিন্তু এটাই, কারণ তার নাকের মধ্যে কিন্তু গাছের ডাল রয়েছে। তো এ কারণে যেটা হয়, ওখানে যে ফ্লাওয়ার হার্স ছিল সেটা অনেক বেশি এনার্জি চলে আসে। আর এদিকে ইউজি টোটোকে সাহায্য করার জন্য যখন এগোয় তখন টোটো তাকে বাধা দেয়। কিন্তু তখনই আমরা দেখি এই পুরোটা ট্রেনিং মাঠে যে একটা ব্যারিয়ার তৈরি হয়েছিল, যার মধ্যে আমাদের সাটোরো গোজো ঢুকতে পারছিল না, সেটা গায়েব হয়ে যায়। আর আমরা দেখি গোজো ওইখানে আকাশে উঠছে, তার মানে সেই ব্যারিয়ারটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে। আর অন্যদিকে আমরা গাকোগাঞ্জের সিন দেখি, ওকে দেখেই তো আমার হাসি আসছে। তো তার সাথে লড়াই হচ্ছে জুজু নামে ওই কার্সের, মানে সেই প্রথম কার্সটি ওর জাস্ট রূপ বদল করেছে আর কি। এবং এখানে গাকোগাঞ্জি তার গিটার ব্যবহার করে, মানে গাকোগাঞ্জি গিটার ব্যবহার করে আর কি, গিটার বাজায়। মানে এখানে আমি বাজে কোনো কিছু মিন করছি না, কিন্তু তুমি যেটা ভাবছো আমি ওইটাও বুঝাইছি আর কি। তো গিটার বাজারের ফলে অনেক বড় বড় সাউন্ড ওয়েভ হয় এবং ওই সাউন্ড ওয়েভ জুজুর উপর আক্রমণ করে। তো জুজু বুঝতে পেরে যায় যে গাকোগাঞ্জি একটা চমৎকার মিডল এজ অ্যাটাকার, মানে সে শর্ট রেঞ্জ অনেক ভালো অ্যাটাক করতে পারে। তো এই কারণে আমি ওর কাছে আসতে পারবো না। আর অন্যদিকে আমরা উটাহের সিন দেখি, যে ফোনে কথা বলছে, তখন তার সামনে কার্স ইউজার হারুটা সিমোহারি চলে আসে, দেখতে অনেকটা মন্টিরয়ের মতো। আর সে তাকে পেছন থেকে আক্রমণ করে, কিন্তু সে তার কাছ থেকে বেঁচে যায়। আর তখন হারুটা উটাহিকে একটা কথা জিজ্ঞেস করে, তুমি আমাকে কি দিতে পারবে? কিন্তু তখনই পেছন থেকে নোবার আর মাই চলে আসে উটাহিকে সাহায্য করার জন্য। আর এতগুলো মেয়ে দেখে হারুটা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে কতগুলো মেয়ে আমার আশেপাশে চলে এসেছে, তার মানে আমি অনেক পপুলার হয়ে যাচ্ছি।
কিন্তু তখনও খেয়াল করে এই পুরো ট্রেনিং গ্রাউন্ডে এই কার্স এনার্জিরা যে একটা ব্যারিয়ার তৈরি করেছিল যাতে শাটারও গোজো না থাকতে পারে, সেই ব্যারিয়ারটা গায়েব হয়ে গিয়েছে। তো এটা দেখেও ভয় পেয়ে যায় এবং বলে আরে এখনো তো 30 মিনিটও হয়নি, ওই ব্যারিয়ার গায়েব হয়ে গেল কিভাবে? তার মানে শাটারও গোজো এখানে এসেছে। আর এই কথা বলে ওকে লুঙ্গি মুঙ্গি রেখে পালাতে থাকে। আর এখানে আমরা আবারও টোটো আর ইউজির সিন দেখি যারা হানামির সাথে এখনো লড়ছে। তো এখানে ইউজি গোজোকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায় যে ব্যাটল ফিল্ডের উপর গোজো রয়েছে। আর গোজো ইউজিকে দেখে অনেক খুশি হয় যে ইউজি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর সে বলে এটাও কারণ হতে পারে যে সে টোটোর সাথে রয়েছে, টোটো হয়তো তাকে কোনো অ্যাডভাইস দিয়েছে। তো এখানকার সব পরিবেশ ঠিক ওরা হ্যান্ডেল করে নেবে। তো এই কারণে সে করে কি এখানে গাকো গাঞ্জের কাছে চলে আসে আর জুজুর ব্যান্ড বাজিয়ে তাকে ঢেকে দেয়। তো এখানে গাকো গাঞ্জে গোজোকে থামায় এবং বলে সে যেন জুজুকে না মারে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো এখানে গোজো গাকো গাঞ্জিকে বলে ঠিক আছে তাহলে ওকে নিয়ে যাও আর ওকে জিজ্ঞাসাবাদ করে নিও। তো এখানে আসার পরে গোজো জানতে পারে যে উঠাইয়ের সামনে একটা কার্স ইউজার এসেছিল হিজলা টাইপের, সে একটু আগে পালিয়ে গেছে। তো এর মানে হানামির এখান থেকে এখন পালানোর চেষ্টা করবে। তো ইউজি আর টোটোকে এই খবর যখন দিয়ে দেয়, ইউজি তখন হানামিকে আটকানোর চেষ্টা করে কিন্তু টোটো তাকে থামিয়ে দেয়, কারণ সে জানে সে যদি এখন হানামিকে আটকাতে যায় ইউজির 12টা বেজে যাবে। কিন্তু এদিকে গোজো সেখানেই তার টেকনিক ব্যবহার করে কার্স টেকনিক ব্ল্যাক ব্লু আর কার্স টেকনিক রিভার্সাল রেড এই দুইটাকে সে মিক্স করে দেয়। আর এই মিক্সের ফলে যে টেকনিকটা তৈরি হয় সেটার নাম হচ্ছে টেকনিক পার্পল এবং এটা এত ভয়ঙ্কর যে কারণে এখানে পুরো জমিনে একটা ক্র্যাক চলে আসে। আর অন্যদিকে আমরা মাহিটোর সিন দেখতে পাই যে করেছে কি সাকসেসফুলি বোম ডেথ পেন্টিং 1.3 এর সাথে শোকোনার একটা আঙুলও চুরি করেছে। মানে ওদের প্ল্যান তো এটাই ছিল, ওখানে ওদেরকে ব্যস্ত রাখবে, এই সুযোগে মাহিতো চুরি করবে। কিন্তু সে যেটা করেছে চুরি করতে গিয়ে এখানে যে দুজন গার্ড ছিল স্টাফ মেম্বার তাদেরকে মার্ডার করে দিয়েছে। তো এখন আর ভাবছে কি করা যায়, কিন্তু যাই হোক না কেন আমার মিশন তো সাকসেসফুল হয়েছে। মানে মাহিতো এটা মনে মনে ভেবে আর কি খুশি হয়। আর এরপর আমাদের জুজুৎসু স্টল দেখানো হয় যেখানে আমরা দেখি সকল ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করা হয় আপনাদের বিড়াল পছন্দ নাকি কুকুর পছন্দ। তো সবাই যার যার পছন্দের উত্তর দিচ্ছে, কেউ বিড়াল বলছে কেউ কুকুর বলছে। আর পান্ডা পেছন থেকে এদের সবার কথা শুনছে। আর তার দুঃখ হওয়ার কারণ হচ্ছে এটাই কেউ পান্ডা বলেনি, সবাই বিড়াল কুকুর বলেছে। তো তখন ইউজি তার কাছে আসে আর তাকে বলে আরে আমি বুঝলাম না তুমি এটা নিয়ে মন খারাপ কেন করবে, ওখানে তো চয়েসে দেওয়া হয়েছে হয় কুকুর হয় বিড়াল, সেখানে তো পান্ডা অপশনই নেই, তাহলে পান্ডা কেন কেউ বলবে, তুমি পারো ভাই। আর এখানেই 20 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিরিজের সম্ভবত 25টা এপিসোড। তো আমরা যেটা করবো বাকি যে 2টা এপিসোড রয়েছে কাল এবং পরশুর মধ্যে আমরা পুরোপুরি জুজুৎসু কাইজেন শেষ করে দেবো। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।